Dear students, now I am here with you, lecture 2 on financial management. This lecture is based on chapter 3, capital budgeting and risk analysis. Today I will discuss on approaches for evaluation of risks, especially focused on certainty equivalent approach, definition, certainty equivalent cash flow with example, steps for calculation and its business application. So basically আজকে আমরা capital budgeting and risk analysis এর বিভিন্ন অ্যাপ্রোচ গুলো নিয়ে আমরা কথা বলবো এবং মেইনলি ফোকাস করব সার্টেনটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচের উপর। তো সার্টেনটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচ কি, এটা ডেফিনেশন, এটা কিভাবে ক্যালকুলেশন করা হয়, তার পদক্ষেপগুলো এবং কিভাবে বিজনেস ডিসিশনের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেশন করা হয় তার উপর আলোকপাত করা হবে। আর এই লেকচারটি তৈরি করা হয়েছে বিবি অনার্স ম্যানেজমেন্ট 4th ইয়ার স্টুডেন্ট এন্ড 3rd ইয়ার স্টুডেন্ট অফ অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ব্যাংকিং এন্ড মার্কেটিং। এবং আমি লেকচার দিচ্ছি আজকে মোহাম্মদ শিপন মিয়া, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ। আজকে লেকচারের লার্নিং আউটকাম হলো হোয়াট আর দ্য অ্যাপ্রোচেস ইউজড ফর ইভালুয়েশন অফ রিস্ক। রিস্ক ইভালুয়েশনের ক্ষেত্রে কি কি অ্যাপ্রোচ ব্যবহার করা হয়, বিশেষ করে ক্যাপিটাল বাজেটিং এর ক্ষেত্রে। ডিফাইন সার্টেনটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচ। সিই অ্যাপ্রোচ বা সার্টেনটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচের ডেফিনেশনটা কি? হাউ টু ক্যালকুলেট সার্টেনটি ইকুইভ্যালেন্ট অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর, কিভাবে সার্টেনটি ইকুইভ্যালেন্ট অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর ক্যালকুলেট করা হয় এটা উদাহরণ সহ ব্যাখ্যা করো। মেনশন দ্য স্টেপস ইন সিই অ্যাপ্রোচ ফর বিজনেস অ্যাপ্লিকেশন। বিজনেস অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সিই অ্যাপ্রোচ কিভাবে ব্যবহার করা হয় তার ব্যাখ্যা। অ্যাপ্লিকেশন, এক্সপ্লেইন সিই অ্যাপ্রোচ উইথ প্র্যাকটিক্যাল বিজনেস অ্যাপ্লিকেশন। আমরা একটা প্রবলেম দেখব যেটা বিজনেস অ্যাপ্লিকেশনে সরাসরি ব্যবহার করা হয়েছে সিই অ্যাপ্রোচকে। তো প্রথমেই আমরা আসি রিস্ক অ্যানালাইসিস ইন ক্যাপিটাল বাজেটিং। তো আমরা ক্যাপিটাল বাজেটিং এই বিষয়টা সম্পর্কে আমরা পরিচিত। ফান্ডামেন্টালস অফ ফাইন্যান্সে এই ক্যাপিটাল বাজেটিং তোমাদেরকে পড়ানো হয়েছে। তো এই ইয়ারে তোমরা দেখবে ক্যাপিটাল বাজেটিং, আমরা ক্যাপিটাল বাজেটিং এ মূলত ফিউচার ক্যাশ ফ্লো গুলোকে আমরা প্রেডিক্ট করার চেষ্টা করি। তো এই ফিউচারের সাথে সবসময় আনসার্টেনটি জড়িত, আর আনসার্টেনটি মানে হলো রিস্ক। তো ক্যাপিটাল বাজেটিং এর ক্ষেত্রে রিস্ক কিভাবে অ্যানালাইসিস করা হয় এই বিষয়গুলোই মূলত তোমাদের এই ইয়ারের এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। তো রিস্ক অ্যানালাইসিস এর ক্ষেত্রে মূলত 5টি অ্যাপ্রোচ ব্যবহার করা হয়। তোমাদের সিলেবাসে 5টি অ্যাপ্রোচ আছে। সার্টেনটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচ, রিস্ক অ্যাডজাস্টেড, ডিসকাউন্ট রেট, ডিসিশন ট্রি অ্যাপ্রোচ, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অ্যাপ্রোচ, বিহেভিয়ারাল অ্যাপ্রোচ ফর ডিলিং উইথ রিস্ক। এটা আবার ইনক্লুড করছে সেনসিটিভিটি অ্যানালাইসিস এবং সিমুলেশন। তো এই 5টি অ্যাপ্রোচের মধ্যে সবচেয়ে বেশি অ্যাপ্রোচ ব্যবহৃত অ্যাপ্রোচ বা পরীক্ষায় তোমাদের সবচেয়ে বেশি আসে সিই অ্যাপ্রোচ এবং আরইডিআর অ্যাপ্রোচ। ডিসিশন ট্রিও আছে। মোটামুটি এই সবগুলো অ্যাপ্রোচই ইম্পর্টেন্ট। তার মধ্যে আমরা প্রধান অ্যাপ্রোচ গুলোর উপর বেশি গুরুত্ব দিব। তো প্রথমে আমরা দেখি যে সিই অ্যাপ্রোচ কি, সার্টেনটি ইকুইভ্যালেন্ট কি। তো সার্টেনটি ইকুইভ্যালেন্ট ইজ এ গ্যারান্টেড রিটার্ন that someone would accept rather than taking a chance on a higher but uncertain return. Certain equivalent মানে কি? নিশ্চয়তার সমতুল্য, মানে নিশ্চিত, তোমাকে নিশ্চয়তা প্রদান করা হচ্ছে কিসের জন্য? a guaranteed return, মানে এই রিটার্নটা তুমি পাবেই, এই বিষয়ে তুমি গ্যারান্টেড মানে নিশ্চিত, এখানে কোনো অনিশ্চয়তা নেই। তাহলে সার্টেনটি ইকুইভ্যালেন্ট হলো কি? এটা গ্যারান্টেড রিটার্নের ইকুইভ্যালেন্ট that someone would accept rather than taking a chance on higher but uncertain return. একজন ব্যক্তি কোনো ধরনের হায়ার রিটার্নের কোনো ধরনের ঝুঁকি নিবে না, আনসার্টেনটি সে বহন করবে না, তাহলে সে এই রিটার্নটা সে পাবে, এইটা গ্যারান্টি। এই গ্যারান্টেড রিটার্নটাই হলো এই অ্যাপ্রোচটাকে বলা হয় সার্টেনটি ইকুইভ্যালেন্ট, মানে এখানে তাকে গ্যারান্টেড রিটার্নের নিশ্চয়তা দিচ্ছে। In this approach, individual cash flows of a given project are converted into certainty equivalent cash flow by adjusting them with the certainty equivalent adjustment factors. মানে কি? মানে হলো যে এখানে যে ইন্ডিভিজুয়াল ক্যাশ ফ্লো গুলোকে কনভার্ট করা হয়, কিসে কনভার্ট করা হয়? সার্টেনটি ইকুইভ্যালেন্ট ক্যাশ ফ্লোতে রূপান্তর করা হয়। কিভাবে? যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্যাশ ফ্লো, যেমন এই প্রকল্পের ফার্স্ট ইয়ারের ক্যাশ ফ্লো গুলো হলো 70,000,
আর এটার কোএফিসিয়েন্ট 0.8 হলো কোএফিসিয়েন্ট, মানে এই কোএফিসিয়েন্টটা হলো সিই ফ্যাক্টর, সার্টেনটি ইকুইভ্যালেন্ট অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর। সার্টেনটি ইকুইভ্যালেন্ট অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর অর্থাৎ আমরা যে সার্টেনটি ইকুইভ্যালেন্ট গ্যারান্টেড রিটার্নটা বের করব, এই গ্যারান্টেড রিটার্নটা বের করার জন্য আমাদের এই ফ্যাক্টরটা দরকার। এটাকে বলা হয় সিই ফ্যাক্টর বা সার্টেনটি ইকুইভ্যালেন্ট অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর। এই ফ্যাক্টরটা আমাদের দরকার। এই ফ্যাক্টরটা বের করার জন্য আমাদের একটা ফর্মুলা ব্যবহার করতে হয়। সেই ফর্মুলাটা কি? সার্টেন সাম অর রিস্কলেস ক্যাশ ফ্লো ইজ ডিভাইডেড বাই equivalent risky sum or risky cash flow, অর্থাৎ certain cash flow is divided by risky cash flow. risky cash flow মানে কি? যে ক্যাশ ফ্লোটাতে রিস্ক অন্তর্ভুক্ত থাকে। আর certain cash flow মানে হলো যে ক্যাশ ফ্লোটাতে অনিশ্চয়তা অন্তর্ভুক্ত থাকে না। যেমন এখানে সাপোজ ধরো প্রথমটাতে যদি আমরা দেখি ফার্স্ট ইয়ারে এখানে 70,000 ক্যাশ ফ্লো, তো এই 70,000 আমাদের ক্যাশ ইনফ্লো হওয়ার ক্ষেত্রে ঝুঁকি আছে, অর্থাৎ এটা নিশ্চিত না। তো এটা হলো আমাদের রিস্কি সাম। আর এখানের মধ্যে নিশ্চিত কতটুকু? নিশ্চিত হলো 56,000, 56,000 ক্যাশ ফ্লো হলো নিশ্চিত। তাহলে এখানে এটা হলো রিস্কি সাম আর এটা হলো সার্টেন সাম। তাহলে রিস্কি সাম এবং সার্টেন সামের অনুপাতটাই হলো সিই ফ্যাক্টর, অর্থাৎ সার্টেন সামকে আমরা রিস্কি সাম দিয়ে ডিভাইড করলে আমরা যে মানটা পাবো সেটা হলো সার্টেনটি ইকুইভ্যালেন্ট অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর। এখানে ফ্যাক্টর হলো 0.8। তাহলে কিভাবে বের করলাম আমরা? 56,000 কে 70,000 দিয়ে আমরা ভাগ করেছি, ভাগ করাতে আমরা পেয়েছি 0.8। তাহলে 0.8 হলো আমাদের কোএফিসিয়েন্ট বা এটাকে আমরা বলি সার্টেনটি ইকুইভ্যালেন্ট অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর। তাহলে আমরা সার্টেনটি ইকুইভ্যালেন্ট অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর যদি ক্যালকুলেট করতে বলে তাহলে আমরা এই ফর্মুলাটা দিয়ে আমরা বের করতে পারবো। কিভাবে? সার্টেন সাম বা রিস্কলেস ক্যাশ ফ্লো ইজ ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট রিস্কি সাম অর রিস্কি ক্যাশ ফ্লো। তাহলে আমরা সংক্ষেপে যদি বলি riskless cash flow is divided by risky cash flow is equal to certainty equivalent adjustment factor. তাহলে আমরা আমাদের প্রথম কি করতে হবে? certainty equivalent অ্যাপ্রোচটা ব্যবহার করতে হলে যে আমাদের ক্যাপিটাল বাজেটিং আমরা দেখেছি যে একটা ক্যাশ ফ্লো দেওয়া থাকে। যেমন ফার্স্ট ইয়ারে আমাদের ক্যাশ ইনফ্লো হবে 70,000, এটা আমরা অনুমান করেছি। সেকেন্ড ইয়ারে হবে 90,000, থার্ড ইয়ারে হবে 60,000। আসলে এই পুরাটাই হলো আমাদের হবে অনুমান, কিন্তু কতটুকু হবে আমরা নিশ্চিত না। অর্থাৎ এখানে রিস্কি, এখানে সার্টেনটি না, রিস্কি সাম। তাহলে রিস্কি সামের মধ্যে আমরা এই অ্যাপ্রোচটা ব্যবহার করতে হলে আমাদেরকে প্রথম এই ফ্যাক্টরটা তৈরি করে নিতে হয়, অথবা তোমাদের প্রায় সময় প্রবলেমে এই ফ্যাক্টরটা দেয়া থাকে। যেমন এখানে ফ্যাক্টরগুলি দেয়া আছে, যেমন 0.8, 0.9, 0.85, এগুলো হলো কোএফিসিয়েন্ট বা সিই ফ্যাক্টর। তাহলে এই সিই ফ্যাক্টর দিয়ে যদি আমরা ক্যাশ ইনফ্লোটাকে অর্থাৎ রিস্কিটাকে আমরা গুণ করি তাহলে আমরা রিস্কলেস সামটা পেয়ে যাই। অর্থাৎ এখানে 8 দিয়ে যদি 0.8 দিয়ে যদি আমরা 70,000 কে গুণ করি, 7 8 56, 56,000, 9 9 9 81, 81,000, এইভাবে আমরা এই সিই ফ্যাক্টরটা দিয়ে আমরা ক্যাশ ইনফ্লো অর্থাৎ রিস্কি সামটাকে গুণ করে আমরা রিস্কলেস ক্যাশ ফ্লোতে আমরা রূপান্তর করতে পারি। তাহলে এটা কনভার্ট করলাম কিসে? রিস্কি সামটাকে আমরা রিস্কলেস সামে কনভার্ট করলাম। তাহলে এখন আমরা কি বলছি? ইন দিস অ্যাপ্রোচ ইন্ডিভিজুয়াল ক্যাশ ইনফ্লোস অফ এ গিভেন প্রজেক্ট আর কনভার্টেড, individual cash inflows of a given project are converted, আমরা এগুলোকে রূপান্তরিত করলাম, কনভার্ট করলাম কিসে? ইনটু সার্টেন ইকুইভ্যালেন্ট ক্যাশ ফ্লো। এই যে সার্টেন ইকুইভ্যালেন্ট ক্যাশ ফ্লোতে আমরা কনভার্ট করলাম। কিভাবে? বাই অ্যাডজাস্টিং देम উইথ সার্টেনটি ইকুইভ্যালেন্ট অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরস, অর্থাৎ এই ফ্যাক্টরটা দিয়ে আমরা তাদেরকে আমরা গুণ করেছি, মানে অ্যাডজাস্টমেন্ট করেছি, পরে আমরা এটা আমরা ক্যালকুলেট করেছি। তাহলে আমরা যদি একটা এক্সাম্পলে যাই, যেমন এখানে আমাদেরকে বলা হচ্ছে যে example, assume risk-free rate of return is 5% and risk-adjusted discount rate RADR is 10%. At time period is 5 years. Calculate CE adjustment factor. দেখো এখানে CE adjustment factor ক্যালকুলেট করার আরেকটি ফর্মুলা, এটা হলো একটা ফর্মুলা আর এটা হলো আরেকটি ফর্মুলা। তো এই ফর্মুলাটাতে আমরা যদি রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন জানি আর রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট RADR এই দুইটা মান জানি, তাহলে আমরা একটা গিভেন পিরিয়ডের জন্য একটা নির্দিষ্ট সময়ের জন্য আমরা সিই অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর ক্যালকুলেট করতে পারি এই ফর্মুলাটা দিয়ে। কিভাবে? যে সার্টেনটি ইকুইভ্যালেন্ট অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর আলফা ইজ ইকুয়াল টু a প্লাস রিস্ক ফ্রি রিটার্ন হোল টু দি পাওয়ার n is divided by 1 plus RADR whole to the power n.
তাহলে এখানে 1 প্লাস আরএফ মানে হলো রিস্ক ফ্রি রিটার্ন, এখানে রিস্ক ফ্রি রিটার্ন হলো 5%, আর 1 প্লাস আরএডিআর, আরএডিআর হলো এখানে 10%, তাহলে 1 প্লাস 10% মানে 0.10, আর এন, এন মানে হলো নাম্বার অফ পিরিয়ড বা ইয়ার্স, এখানে ইয়ার হলো 5, তাহলে এখানে প্রথমটা এটা হলো প্রথম 5 বছর সময় দেওয়া আছে, তাহলে প্রতি বছরের জন্য আলাদা আলাদা আমাদের সিই ফ্যাক্টর বের করতে হবে। যেখানে যেমন প্রথম বছরের সিই ছিল, সিই ফ্যাক্টর ছিল 0.8, দ্বিতীয় বছর হলো 0.9, তৃতীয় বছর হলো 0.8, তাহলে এইভাবে 5 বছর পর্যন্ত বের করতে হবে। তাহলে প্রথম বছরটা বের করার জন্য সিই অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর ফর ফার্স্ট ইয়ার আলফা 1, আলফা 1 হলো এখানে n এর মানটা চেঞ্জ হবে 1, তাহলে 1 হলো 0.955। ঠিক একইভাবে ফর সেকেন্ড ইয়ারের জন্য এটা হবে আলফা 2, এখানে 1 না আলফা 2, 1 প্লাস 0.05 পাওয়ার 2, অর্থাৎ n এর মানটা চেঞ্জ হবে 2, তাহলে এখানে হয়ে গেল 0.911। তাহলে প্রথম বছরের সিই ফ্যাক্টর হলো এখানে 0.955, দ্বিতীয় বছরের হলো 0.911, একইভাবে তৃতীয় বছরের ক্ষেত্রে পাওয়ার হবে 0.3, চতুর্থ বছরের ক্ষেত্রে হবে 0.4, পঞ্চম বছরের ক্ষেত্রে হবে 0.5। এভাবে 5 বছরের সিই ফ্যাক্টর আমরা বের করতে পারবো এই ফর্মুলা দিয়ে। তাহলে এরকম যদি প্রশ্ন পরীক্ষায় আসে যে risk free return 5%, risk adjusted discount rate is 10%, at time period is 5 years, calculate CE adjustment factor। তাহলে যদি এরকম প্রবলেম থাকে তাহলে আমরা এই ফর্মুলাটা দিয়ে আমরা সিই ফ্যাক্টরটাকে ক্যালকুলেট করতে পারবো আশা করি। এখন আমরা দেখব যে সিই ফ্যাক্টর বা সার্টেনটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচ কিভাবে ব্যবহার করা হয় বিজনেস প্রবলেমের ক্ষেত্রে, স্টেপগুলো কি কি। তাহলে এখানে মূলত 6টি স্টেপ আছে সিই ফ্যাক্টরকে বা সিই অ্যাপ্রোচটাকে বিজনেস অ্যাপ্লিকেশনে ব্যবহার করার জন্য। এখানে 6টি স্টেপ। প্রথম স্টেপ হলো কনভার্ট আনসার্টেইন ক্যাশ ফ্লো টু সার্টেন ক্যাশ ফ্লো। আমরা একটু আগে দেখেছি কিভাবে আনসার্টেন ক্যাশ ফ্লোকে সার্টেন ক্যাশ ফ্লোতে রূপান্তরিত করতে হয়। কিভাবে রূপান্তরিত করতে হয়, যে সিএফএটি বা ক্যাশ ইনফ্লো গুলো গুলোকে সিই ফ্যাক্টর দ্বারা ভাগ করতে হয়, ভাগ করলেই আমরা পেয়ে যাই যে সার্টেন ক্যাশ ফ্লো। তাহলে প্রথম স্টেপ হলো সার্টেন ক্যাশ ফ্লো নির্ণয় করা। দ্বিতীয় স্টেপ হলো আইডেন্টিফাই প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর। তোমরা জানো পিবিআইএফ, প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর কিভাবে বের করতে হয়, তোমরা এটা ফার্স্ট ইয়ার ফাইন্যান্সে, বিজনেস ফাইন্যান্সে তোমরা এটা দেখেছো। তো এখানে এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব, পিবিআইএফ মানে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর। কিভাবে তোমরা অনেক সময় বইয়ের টেবিল থেকে বের করো, টেবিল দেখে, অথবা এই ফর্মুলাটা দিয়েও বের করতে পারো। পিবিআইএফ, এখানে আই হলো ইন্টারেস্ট রেট, এন হলো নাম্বার অফ ইয়ার্স, তাহলে 1 divided by 1 plus i power n। তাহলে এখানে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর বের করার জন্য i এর মানটা অর্থাৎ ইন্টারেস্ট রেট বসাইতে হবে এবং আমাদের নাম্বার অফ ইয়ার্স বসাইতে হবে। যত বছর তত মান n বসাইলেই আমরা এই পিবিআইএফ টা পেয়ে যাব। তাহলে প্রথম স্টেপ হলো সার্টেন ক্যাশ ফ্লো বের করা, দ্বিতীয় স্টেপ হলো পিবিআইএফ নির্ণয় করা, আর থার্ড স্টেপ হলো এই পিবিআইএফ দিয়ে দেখো calculate present value by multiplying adjusted or certain cash flow and PBIF, অর্থাৎ এই certain cash flow টাকে এই PBIF দিয়ে গুণ করা। এই গুণ করলে আমরা কি পাবো, প্রেজেন্ট ভ্যালু পেয়ে যাব। তাহলে থার্ড স্টেপ হলো প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করা। আর প্রেজেন্ট ভ্যালু কিভাবে বের করতে হবে, প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে এই certain cash flow টাকে PBIF অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে। গুণ করলে আমরা পেয়ে যাব প্রেজেন্ট ভ্যালু। তারপর ফোর্থ স্টেপ হলো টোটাল প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ সবগুলো এই প্রেজেন্ট ভ্যালু, তুমি যত ইয়ারের প্রেজেন্ট ভ্যালু বের করছো সবগুলো ইয়ারের প্রেজেন্ট ভ্যালুকে একসাথে যোগ করা, তাহলে পেয়ে যাব টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ সার্টেন ক্যাশ ফ্লো। ফিফথ স্টেপ হলো ডিটারমাইন এনপিভি মানে নেট প্রেজেন্ট ভ্যালু। নেট প্রেজেন্ট ভ্যালু আমরা কিভাবে বের করি, নেট প্রেজেন্ট ভ্যালু বের করার ফর্মুলাটা হলো টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ সার্টেন ক্যাশ ইনফ্লো মাইনাস টোটাল ক্যাশ আউটফ্লো। অর্থাৎ তোমরা এটা জানো যে নেট প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ সার্টেন ক্যাশ ফ্লো মানে ক্যাশ ইনফ্লো মাইনাস টোটাল ক্যাশ আউটফ্লো বা ইনভেস্টমেন্ট। তাহলে আমরা এনপিভি টা বুঝলাম। 6 হলো মেক অ্যাকসেপ্ট অর রিজেক্ট ডিসিশন। এনপিভি বের করার পর তুমি এবার ডিসিশন নিবে যে তুমি এই প্রকল্প কি অ্যাকসেপ্ট করবে নাকি রিজেক্ট করবে। তাহলে সার্টেনটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচের 6টি স্টেপে কি কি, প্রথম স্টেপ হলো সার্টেন ক্যাশ ফ্লো নির্ণয় করা, দ্বিতীয় স্টেপ হলো প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর বের করা, তৃতীয় স্টেপ হলো প্রেজেন্ট ভ্যালু বের করা, চতুর্থ স্টেপ হলো টোটাল প্রেজেন্ট ভ্যালু বের করা,
পঞ্চম স্টেপ হলো এনপিভি বের করা, আর লাস্ট স্টেপ হলো অ্যাকসেপ্ট অথবা রিজেক্ট ডিসিশন নেওয়া। তাহলে আমরা সি অ্যাপ্রোচ ব্যবহার করে আমরা কিভাবে একটা প্রবলেম সলভ করব আমরা তার পদক্ষেপগুলো দেখলাম। এখন আমরা এই পদক্ষেপগুলো অ্যাপ্লিকেশন করব। যেমন এখানে একটা উদাহরণ দেয়া আছে, A company is examining two mutually exclusive investment projects. Proposal: the management of the company uses certainty equivalent approach to evaluate the new proposals. Based on the following information, advise the company which project should be taken by them. If cost of capital is 12% and risk-free rate is 6%. অর্থাৎ এখানে দেখো দুইটা প্রপোজাল দেয়া আছে একটা কোম্পানি, the company's two mutually exclusive investment project, দুইটাই মিউচুয়ালি এক্সক্লুসিভ। তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইনভেস্টমেন্ট প্রজেক্ট মানে কি? মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে হলো পরস্পর বর্জনশীল বিনিয়োগ প্রকল্প। মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে হলো এই দুটি প্রকল্পের মধ্যে তুমি যদি এ প্রকল্পটি গ্রহণ করো তাহলে বি প্রকল্প গ্রহণ করতে পারবে না, আবার বি প্রকল্প গ্রহণ করলে এ প্রকল্প গ্রহণ করতে পারবে না। এটা হলো একটা কয়েনের মতো। কয়েন যদি আমরা টস করি তাহলে একসাথে হেড এবং টেল আসবে না, হয় হেড আসবে অথবা টেল আসবে। হেড আসলে টেল আসবে না, টেল আসলে হেড আসবে না। তো এই ধরনের ঘটনাগুলিকে বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট। তাহলে এখানেও এই কনসেপ্ট গুলো এখানে আছে যে প্রকল্প, ধরো দুইটা প্রকল্পই লাভজনক কিন্তু তুমি দুইটা নিতে পারবে না, তোমাকে যে কোনো একটা নিতে হবে। তাইলে একটা নিলে আর বাকিটা বাদ দিতে হবে, এটা হলো মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট। তাহলে এই প্রজেক্টের ক্ষেত্রে আমাদের কি ইনফরমেশন দেয়া আছে? এই প্রকল্পটার মেয়াদ হলো 4 বছর। দেখো 0 ইয়ারে আমরা ইনভেস্ট করবো 25,000 টাকা, এতে বিতেও 25,000 টাকা ইনভেস্ট করব। এখানে যেহেতু আমাদের 0 ইয়ার অর্থাৎ এখন এটা করতে হবে, তাহলে এটা সার্টেনটি ইকুইভ্যালেন্ট 1, অর্থাৎ এখানে কোনো অনিশ্চয়তা নেই, এটা 100%, এখানে কোনো অনিশ্চয়তা নেই। এক বছর পর আমাদের ক্যাশ ইনফ্লো হবে 15,000, এটার নিশ্চয়তা কত? 0.8, অর্থাৎ এই পুরোটা হলো আমাদের আনসার্টেন সাম, এখানে নিশ্চয়তার ফ্যাক্টর হলো 0.8, ঠিক এখানে 0.7, এখানে 0.6, এখানে 0.5, ঠিক একইভাবে এখানেও সিই ফ্যাক্টর গুলো দেয়া আছে। তাহলে তোমার সিই ফ্যাক্টর দেওয়া আছে এবং তোমার কস্ট অফ ক্যাপিটাল আছে 12%, রিস্ক ফ্রি রেট আছে 6%। তাহলে এখন এই ইনফরমেশন গুলো ব্যবহার করে তুমি সিই অ্যাপ্রোচ দিয়ে, যে এই কোম্পানিটা সিই অ্যাপ্রোচ ব্যবহার করে, সার্টেনটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচ ব্যবহার করে, তাহলে এই অ্যাপ্রোচ ব্যবহার করে তুমি এই প্রকল্পটাকে মূল্যায়ন করে তুমি তাদেরকে সাজেস্ট করো যে তারা কি নিবে। তাহলে এখানে আমরা প্রথমেই আমাদের প্রথম স্টেপে কি ছিল? প্রথম স্টেপে আমাদের ছিল যে আমরা প্রথম স্টেপ হলো আমাদের সার্টেন সাম বের করতে হবে, এই রিস্কি সাম গুলো থেকে সার্টেন সাম। তাহলে এখানে আমরা প্রজেক্ট এটা নেই, এই প্রজেক্ট এটা আমরা এখানে নিলাম, এই পর্যন্ত হলো অরিজিনাল ইনফরমেশন। তাহলে আমাদের ক্যাশ ইনফ্লো গুলো আমরা নিলাম 1 2 3 4 1 2 3 4, এখানে সবগুলো এই 15,000 করে সিই ফ্যাক্টর গুলো লিখলাম। এখন আমরা অ্যাডজাস্টেড সিএফএটি অর্থাৎ আমরা সার্টেন সাম গুলো বের করছি। অ্যাডজাস্টেডটা কি? সি দিয়ে আমরা যদি এটাকে গুণ করি, সিএফএটি কে গুণ করি, তাহলে 8 দিয়ে যদি আমরা 15,000 কে গুণ করি 12,000, 0.7 দিয়ে যদি এটাকে গুণ করি 10,500, এখানে 9,000, এখানে 7,000। এই ক্যাশ ফ্লো গুলো হলো আমাদের সার্টেন সাম। তাহলে আমাদের প্রথম স্টেপ হলো আমাদের সার্টেন সিএফএটি বের করা বা অ্যাডজাস্টেড সিএফএটি নির্ণয় করা। তাহলে এই দুইটাকে গুণ করে অর্থাৎ অ্যাডজাস্ট করে আমরা এই অনিশ্চয়তার অ্যামাউন্ট গুলো থেকে আমরা নিশ্চিত অ্যামাউন্ট রূপান্তরিত করলাম, নিশ্চিত, এখানে কোনো রিস্ক নেই। তারপরে সেকেন্ড স্টেপ হলো আমাদের প্রেজেন্টেবল ইন্টারেস্ট ফ্যাক্টর বের করা, কত পার্সেন্ট? আমরা এখানে দুইটা রেট দেওয়া আছে, একটা হলো কস্ট অফ ক্যাপিটাল আর একটা হলো রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। তো কস্ট অফ ক্যাপিটাল হলো 12% আর রিস্ক ফ্রি রেট হলো 6%। তাহলে এখানে আমরা কোন রেটটা এখানে ব্যবহার করব? এটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এখানে আমাদের স্টুডেন্টরা অনেকেই ক্যালকুলেশনে ভুল করে থাকে। তো এখানে আমরা ডিপেন্ড করব বলে এই যে ক্যাশ ফ্লো গুলো বের করেছি, এই ক্যাশ ফ্লোতে কি রিস্ক আছে? না, এটাতে কোনো রিস্ক নেই। এখানে আমরা এটারে রিস্ক ফ্রি বানাই ফেলছি। এটা হলো আমাদের রিস্ক ইনভেস্টমেন্ট আর এটা ছিল আমাদের রিস্কলেস। তাহলে রিস্কলেস মানে কি? রিস্ক নেই। তাহলে রিস্ক যেহেতু নেই, এখানে এটাকে ডিসকাউন্ট করতে হবে রিস্ক ফ্রি রেট দিয়ে, অর্থাৎ 6% দিয়ে আমরা এখানে এটাকে ডিসকাউন্ট করতে হবে, নট 12%। তাহলে 6% দিয়ে আমরা কিভাবে ফ্যাক্টর গুলো বের করতে পারি? আমরা লাস্ট স্লাইডে আমরা দেখেছি যে 1 ডিভাইডেড বাই 1 প্লাস i পাওয়ার n। তাহলে প্রথমটা আসছে 6%, এখানে i হলো 6% আর n প্রথম বছরের n হলো 1, দ্বিতীয় বছরের হলো 2 3 4, এইভাবে আমরা এগুলো বের করতে পারি।
থার্ড স্টেপ হলো এটা দিয়ে আমরা এই অ্যাডজাস্টেড সিএফএটি কে আমরা গুণ করব। এই পিবিআইএফ এবং এটা এই দুইটা গুণ করলে কি বের হবে? প্রেজেন্ট ভ্যালু বের করবে। প্রত্যেকটা প্রেজেন্ট ভ্যালু বের অর্থাৎ 12,000 টাকার প্রেজেন্ট ভ্যালু হলো 11,316, 10,500 হলো 9,345, এভাবে প্রত্যেকটা প্রেজেন্ট ভ্যালু আমরা বের করলাম। এটা হলো থার্ড স্টেপ। ফার্স্ট স্টেপে অ্যাডজাস্টেড সিএফএটি, সেকেন্ড স্টেপে পিবিআইএফ, আর থার্ড স্টেপে প্রেজেন্ট ভ্যালু। এবার টোটাল প্রেজেন্ট ভ্যালু, এই সবগুলো প্রেজেন্ট ভ্যালুকে যোগ করে আমরা এখানে বের করলাম টোটাল প্রেজেন্ট ভ্যালু। টোটাল প্রেজেন্ট ভ্যালু কত? 34,161 টাকা। এটা হলো টোটাল প্রেজেন্ট ভ্যালু। তাহলে এই টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে আমরা যদি আমাদের ইনভেস্টমেন্ট কত? প্রথম প্রকল্পের ইনভেস্টমেন্ট হলো 25,000 টাকা। তাহলে এই 25,000 টাকা যদি আমরা টোটাল ইনভেস্টমেন্ট বাদ দেই, তাহলে আমরা কি পাবো? এনপিভি। তাহলে এখানে এনপিভি হলো কত? 9,116 টাকা। তাহলে প্রথম প্রকল্পের এনপিভি হলো 9,116 টাকা। কিভাবে এনপিভি বের করলাম? NPV is equal to total present value of CFAT minus total present value of investment. এখানে ইনভেস্টমেন্টের কত? 25,000 টাকা ইনভেস্টমেন্ট। তাহলে 34,000 টাকা যদি আমরা 34,000 টাকা দিয়ে 25,000 টাকা বাদ দিলে আমরা পাই 9,116 টাকা। এটা হলো আমাদের প্রজেক্ট এর কি এনপিভি। এবার আমরা প্রজেক্ট বি তে দেখি। এটা হলো প্রজেক্ট এ, এটা হলো প্রজেক্ট বি। এখানে প্রজেক্ট এ লেখা আছে, আসলে এটা হলো প্রজেক্ট বি। তাহলে বি তে প্রথমে আমরা এই ফিগার গুলো নিলাম, বি এর 9,000, 18, 12 এবং 16,000, এই চারটা ফিগার আমরা নিলাম। তারপর সিএ ফ্যাক্টর গুলো আমরা নিলাম। তারপরে আমাদের প্রথম কাজ কি? অ্যাডজাস্টেড সিএফএটি বের করা। অ্যাডজাস্টেড সিএফএটি বের করলাম এখানে, এই যে সিএ ফ্যাক্টর গুলো দিকে এগুলো গুণ করলাম, তাহলে এগুলো আসলো সিএফএটি। তারপরের কাজ হলো আমাদের পিবিআইএফ কত? 6%। এখানে দুই প্রকল্পের ক্ষেত্রে রিস্ক ফ্রি রিটার্ন 6%। তাহলে এখনো 6% দিয়ে আমরা ফ্যাক্টর গুলো বের করলাম। তারপরে ফ্যাক্টর গুলো দিয়ে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর দিয়ে সিএফএটি কে গুণ করে আমরা পেয়ে গেলাম প্রেজেন্ট ভ্যালু। তারপরে প্রেজেন্ট ভ্যালু গুলোকে আমরা যোগ করলাম, যোগ করে আমরা পেলাম টোটাল প্রেজেন্ট ভ্যালু কত? 32,579 টাকা। তাহলে দ্বিতীয় প্রকল্পের বা বি প্রকল্পের, এটা প্রকল্প বি, বি প্রকল্পের টোটাল প্রেজেন্ট ভ্যালু হলো 32,579 টাকা। আমরা এখানে ইনভেস্ট করছি কত? 25,000। তাহলে 25,000 টাকা যদি আমরা বাদ দিই, তাহলে আমাদের এনপিভি হলো 7,579 টাকা। তাহলে টোটাল প্রেজেন্ট ভ্যালু NPV is equal to কি? Total present value of CFAT minus total present value of cash outlay বা investment. তাহলে এটা বিয়োগ দিলে আমরা পাই 7,579 টাকা। তাহলে প্রথম প্রকল্পের NPV হলো 9,161 টাকা, দ্বিতীয় প্রকল্পের NPV হলো আমাদের 7,579 টাকা। এখন আমাদের কি করতে হবে? আমাদেরকে ডিসিশন দিতে হবে, কারণ আমাদেরকে জানতে চাইছে যে এই যে based on the following information advise the company which project should be taken by them. তুমি এই ইনফরমেশন গুলোর উপর ভিত্তি করে তাদেরকে অ্যাডভাইস করো কোন প্রকল্পটা তাদের নেওয়া উচিত। অনেক সময় আমাদের স্টুডেন্টরা করে কি এই ক্যালকুলেশন গুলি এখানেই শেষ করে দেয়, কিন্তু ডিসিশন দেয় না। কিন্তু জানতে চাওয়া হয়েছে ডিসিশন, তাহলে ডিসিশন না দেওয়ার কারণে ওদের পরীক্ষায় নম্বরও অনেক কমে যায়, কারণ মূল জায়গার তো উত্তর দেওয়া হয় না এখানে। তাহলে এখানে আমাদের ডিসিশন দিতে হবে। ডিসিশন কি এখানে? ডিসিশনটা হলো since the NPV of project A is higher দেন প্রজেক্ট বি, যেহেতু এ প্রকল্পের এনপিভি বেশি বি প্রকল্পের চেয়ে বেশি, তাহলে তা প্রজেক্ট এ শুড বি টেকেন ফর ইনভেস্টমেন্ট, এ প্রকল্পটা ইনভেস্টমেন্টের জন্য নেওয়া উচিত। তাহলে আমরা বুঝতে পারছি এই সিই অ্যাপ্রোচ ব্যবহার করে কিভাবে বিজনেস ডিসিশন দিতে হয়। তাহলে এরকম যদি কোনো প্রশ্ন আসে পরীক্ষায় যে সিই অ্যাপ্রোচ ব্যবহার করে তোমরা প্রবলেম সলভ করো, তাহলে আশা করি পারবে। এখন তোমাদের জন্য একটি হোমওয়ার্ক দেয়া আছে। হোমওয়ার্কটা হলো যে এই প্রবলেমটা তোমাদের জন্য দেওয়া হলো যে প্রজেক্ট কস্ট টাকা 6 লাখ and it has cash flow of 40,000, 30,000, 20,000 and 10,000 in years 1 through 4। অর্থাৎ এই প্রকল্পটার মেয়াদ হলো 4 বছর। এই 4 বছরে সে ইনভেস্ট করবে 6 লাখ টাকা, আর প্রথম বছরে তার রিটার্ন আসবে 40,000, দ্বিতীয় বছরে আসবে 30,000, তৃতীয় বছরে আসবে 20,000, চতুর্থ বছরে আসবে 10,000। এই 4 বছর মেয়াদী এই প্রকল্পটার মধ্যে বলা হচ্ছে assume that associated alpha t অর্থাৎ CE factor, এটা হলো alpha t মানে CE factors estimated to be alpha 0 is equal to 1। অর্থাৎ প্রথম বছরে CE factor হলো 1, এই 0 বছরে CE factor হলো 1, অর্থাৎ এই আউটলেটের জন্য ইনভেস্টমেন্টের জন্য CE factor হলো 1, মানে এটা নিশ্চিত, এখানে কোনো ঝুঁকি নাই। আর alpha 1 মানে প্রথম বছরে তোমার CE ফ্যাক্টরের মান হলো 0.9, দ্বিতীয় বছর হলো 0.7, তৃতীয় বছর হলো 0.5, চতুর্থ বছর হলো 0.3, আর the risk free discount rate is 10%।
রিস্ক ফ্রি ডিসকাউন্ট রেট হলো 10% এবং কস্ট অফ ক্যাপিটাল হলো 15%। তাহলে এখানে আমাদের একটু ইনফরমেশন আছে যে রিস্ক ফ্রি রিটার্ন আমরা ব্যবহার করব ডিসকাউন্টের ক্ষেত্রে, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে কি আমরা 10% বের করব না 15% ব্যবহার করব। তো আমরা জানি যে সিই অ্যাপ্রোচের ক্ষেত্রে যেহেতু এই সামগুলোরে আমরা রিস্ক ফ্রি সামে রূপান্তর করব, তাইলে আমরা এখানে ব্যবহার করব হলো রিস্ক ফ্রি রেট, রিস্ক ফ্রি ডিসকাউন্ট রেট, নট কস্ট অফ ক্যাপিটাল। তাহলে ডিসিশন দিতে হবে শুড দ্য প্রজেক্ট বি অ্যাকসেপ্টেড। তোমরা এখন এই প্রবলেমটা সলভ করে আমাকে আমার মেইল অ্যাড্রেসে তোমরা মেইল করবে। এবং এই লেকচারে তোমাদের কোনো সমস্যা হয়েছে কিনা বা তোমাদের কোনো বুঝতে প্রবলেম হচ্ছে কিনা তোমরা আমাকে মেইল করতে পারো এবং আমার এই ভিডিওতে তোমরা কমেন্ট করতে পারো। আর তোমরা সবাই যেন দেখতে পারে তোমরা এটাকে সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিওগুলো যেন তোমরা সাথে সাথে পেয়ে যেতে পারো, এই জন্য তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখো। আর তোমরা কমেন্ট করো তোমাদের কি মানে তোমাদের কোনো সাজেশন আছে কিনা এটা ইমপ্রুভ করার ব্যাপারে। তো আশা করি সিই অ্যাপ্রোচটা কি এটা সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকো।